আসসালামু আলাইকুম। যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য মূলত এই ক্লাসটি। চাকরি প্রত্যাশীর বাইরেও সাধারণ জ্ঞান আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখে থাকি, নার্সিং পরীক্ষা সহ অন্যান্য অনেক পরীক্ষা আছে যেগুলোতে প্রশ্ন এসে থাকে। তো আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় তরিকুল স্যার, প্রাইমারি সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। স্যার আমাদেরকে সাধারণ জ্ঞানের একটি ক্লাস উপহার দিবেন। স্যারের মূল্যবান সময় অনেক জোর করেই নেওয়া, তো আপনারা আমাদের এক্সপার্ট স্যারের কাছ থেকে একটা অসাধারণ ক্লাস পাবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর ধারাবাহিকভাবে আপনারা 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি বা অ্যাডমিশন অথবা প্রাইমারি অথবা তৃতীয় চতুর্থ শ্রেণী সহ যে কোনো চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্লাসের কোনো বিকল্প নেই। তো আমাদের স্যার আপনাদের উদ্দেশ্যে একটি ফ্রি ক্লাস আজকে দিচ্ছে এবং ধারাবাহিকভাবে আপনাদের যথেষ্ট শেয়ার যদি হয় তাহলে অনেক ক্লাস পাবেন। শুক্রবার ব্যতীত প্রতিদিনই ক্লাস পাবেন, কারণ আমাদের অনলাইন এবং অফলাইনে 19তম প্রিলিমিনারি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। তো স্যার প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার আসলে আমার পরিচয়টা বলে দিছে, তারপর আমি নিজের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, কর্মরত আছি প্রাইমারিতে আর পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এখানে আমার ইন্ট্রো দেওয়া আছে। আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, পাশাপাশি সাদিক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে সাদিক একাডেমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে নিবন্ধনের একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় করাইছে, যেটা আপনার নিবন্ধনের প্রিলি রিটেন এগুলোর জন্য এই একাডেমির বই এবং ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে শিক্ষক তৈরির কারিগর হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা আসলে সাধারণ জ্ঞানের ক্লাস। সাধারণ জ্ঞানের যেই ক্লাসটা নিব এই ক্লাসটা স্পেশালি আসলে নিবন্ধনের জন্য বলা যায় না, কারণ সাধারণ জ্ঞানে স্পেশাল বলতে কোনো কিছু নাই। স্পেশালি কোনো একটা জবের জন্য সাধারণ জ্ঞান হয় না। সাধারণ জ্ঞান আপনার অ্যাডমিশন, মেডিকেল টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, গভর্নমেন্ট যে কোনো ধরনের জব, সেটা হতে পারে প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, অধিকাংশ ক্ষেত্রে সব ধরনের আপনার সেক্টরেই একই ধরনের সাধারণ জ্ঞান আসে। তো আমরা আসেন শুরু করি। তো যে কোনো বিষয়ে আসলে পরীক্ষা ফেস করার আগে আমাদের উচিত সিলেবাসটা সম্পর্কে ভালো মতো জানা। সিলেবাসটা সম্পর্কে যদি আমাদের ভালো মতো ধারণা না থাকে তাইলে আমরা যে সমস্যাগুলো ফেস করবো সেটা হলো আমরা হিউজ পরিমাণ শ্রম দিব, প্রচুর পরিমাণ পরিশ্রম করব, কিন্তু আউটপুটটা আমার আসবে কম। কারণ আমাদের এই ব্রেনটা আসলে লিমিটেড কিছু নিতে পারে, মানে লিমিটেড পরিমাণ জ্ঞান যদি আমি মাথার ভিতরে ঢুকাই তাহলে সেটা বেশি দিন থাকবে। আর যদি আনলিমিটেড আমি মাথার ভিতরে বিভিন্ন ধরনের ইনপুট দিই, ডাটা ইনপুট দিই, তাহলে সেটা লেন্দি হবে খুব কম, আমরা কাজে লাগাইতে পারবো খুব কম। এই জন্য আমরা আসলে টপিক ওয়াইজ পড়াশোনা করব, যে আমাদের সিলেবাসটা কি আর আমাদের পড়া লাগবে কি, আমরা একটু বেছে বেছে পড়ার ট্রাই করব। কারণ সাধারণ জ্ঞান আসলে পড়লে একটা হিউজ সিলেবাস। আমরা যদি সাধারণ জ্ঞানের চিন্তা করি তাহলে আসলে পৃথিবীর সব কিছু সাধারণ জ্ঞানের ভেতরে ইনক্লুডেড। তো আমরা পৃথিবীর সব কিছু পড়বো না। যেটা বিসিএসের সিলেবাসে আছে সেইটা নিবন্ধনের সিলেবাসেও আছে, আবার অন্যান্য যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ঠিক একই জিনিসগুলো বারবার আসে। তো আমরা দেখে নিই আসলে 19তম নিবন্ধন প্রিলির এনটিআরসি থেকে দেওয়া যে সিলেবাসটা আছে, সিলেবাসে আসলে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড সেটা আমরা একটু দেখে নিই। এই যে আমার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের সিলেবাস। এটা হলো এনটিআরসি থেকে দেওয়া সিলেবাস। তবে সিলেবাসটা দেখে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে এটা শুধুমাত্র এনটিআরসির সিলেবাস না, এটা আসলে একটা কমন সিলেবাস। সাধারণ জ্ঞান আমি যে কোনো জবের পরীক্ষা ফেস করতে গেলে এই ধরনের সিলেবাসে আমাকে ফেস করতে হবে। মানে এটার জন্য আলাদা, যদি আমি আলাদাভাবে এনটিআরসির জন্য আলাদা বই কিনবো, বিসিএসের জন্য আলাদা বই কিনবো, প্রাইমারির জন্য আলাদা বই কিনবো, আসলে এটার দরকার নাই।
আমি যদি এই সিলেবাসটাও কমপ্লিট করতে পারি তাহলে আমি সব ধরনের কম্পিটিটিভ এক্সাম ফেস করতে পারবো ইনশাল্লাহ। তো সাধারণ জ্ঞানের সিলেবাস বলার আগে আমি তার আগে বলে নিই যে এনটিআরসির যে প্রিলিমিনারি পরীক্ষায় নিবন্ধনের যে পরীক্ষাগুলো হয়, প্রিলিমিনারি পরীক্ষাতে সাধারণত 100 মার্কের এমসিকিউ থাকে। 100 মার্কের ভেতরে চারটা বিষয় থেকে কোশ্চেন হয়। একটা হলো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত। বাংলাতে 25 মার্কস, ইংলিশে 25 মার্কস, সাধারণ গণিতে 25 মার্কস এবং সাধারণ জ্ঞানে 25 মার্কস। মোট 100 মার্কসের পরীক্ষা হয়। তো 100 মার্কের পরীক্ষার ভেতরে এই সাধারণ জ্ঞান অংশে কমন পাওয়া যায় প্রচুর, এবং নিবন্ধনের ক্ষেত্রে আমি যেটা বারবার খেয়াল করছি সেটা হলো হিউজ পরিমাণ এখানে রিপিট কোশ্চেন আসে। রিপিট কোশ্চেন আসাতে আমরা মোটামুটি টপিকের খুব ডিপেও যদি না যাই, আমরা টপিক সম্পর্কে যদি মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকে বা রিপিট কোশ্চেনগুলো যদি বারবার আমার চোখের সামনে আসে, তাহলে আমি ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিতে পারবো, বা প্রিলিতে টেকার জন্য যতগুলো মার্ক দরকার হয় তার চাইতে অনেক বেশি মার্ক অ্যাচিভ করতে পারবো। তো আমরা দেখে নিই আসলে সিলেবাসে কি আছে। সাধারণ জ্ঞানে মূলত 3টা বিষয় ইনক্লুডেড। প্রথমে আছে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, এরপর আছে আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, তারপরেই আছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। আপনারা আসলে একদম কোর সাধারণ জ্ঞান বলতে যেটা বোঝেন সেইখান থেকে এখানে একটুখানি এক্সট্রা জিনিস ইনক্লুডেড, সেটা হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। যেটা আপনি যদি বিসিএস ফেস করতে যাইতেন তাইলে এই অংশটা আসলে সাধারণ জ্ঞানের ভেতরে থাকতো না, এই অংশটা হয়তো আপনার সাধারণ বিজ্ঞান এই অংশের অংশ। কিন্তু এইখানে সাধারণ বিজ্ঞান অংশটা আলাদা করে দেওয়া নাই, সাধারণ জ্ঞানের ভেতরেই সাধারণ বিজ্ঞানের কিছু অংশ ইনক্লুড করে দেওয়া আছে। এবং আমি প্রিভিয়াস ইয়ারের বেশ কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করার পর যেটা পাইলাম সেটা হলো এই জায়গাটা থেকে 3 নম্বর অংশ থেকে এই 25 মার্কসের ভেতরে 4-5 মার্ক আপনার থাকবে এই 3 নম্বর অংশ থেকে, মানে সাধারণ বিজ্ঞান অংশ থেকে। তো সাধারণ বিজ্ঞানের যে অংশটা এখানে আছে, এই অংশটা যে আপনার হিউজ পড়ালেখার বিষয় তাও কিন্তু না। এই অংশ থেকে যে 5টা মার্ক আসে, এই 5 মার্ক খুব বেসিক, মানে প্রতিটা টপিকের একদম কোর বেসিক থেকে 5টা কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনগুলোও অলসো রিপিটেড, মানে রিপিট কোশ্চেন থেকে বারবার আসে। এই জন্য আমরা যদি রিপিট কোশ্চেন মিস না করি তাহলে আসলে প্রিলিমিনারিতে ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তো বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে আসলে এখানে কি আছে আমরা একটু দেখি। আমি প্রথম ক্লাসেই সিলেবাস নিয়েই বেশি কাজ করছি। এটার কারণ হলো আমি মনে করি যে কোনো জায়গায় যখন আমি কোনো কাজ করতে যাব, সেটা সফলতার মূল সূত্র হলো আমি কোন ওয়েতে আগাইলে কাজটা সবচাইতে সহজভাবে আমার করা সম্ভব হবে, সেই প্রসেসটা আমার খুঁজে বের করা। তো আমি সেইটাই বের করার ট্রাই করছি। আমি যদি সিলেবাস সম্পর্কে টোটালি না জেনে পরীক্ষার হলে যাই, প্রচুর পড়াশোনা করে যাই, তারপরও মনে হয় না আমার খুব বেশি ফায়দা হবে। এই জন্য আমি আসলে সিলেবাসটা অ্যানালাইসিস করাটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। তো প্রথমে আছে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ। এই যে ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, এই 3টা অংশ হলো, আপনি যদি বিসিএসের সিলেবাস দেখেন তাইলে দেখবেন এই 3টা আপনার হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের ভিতরেও আছে, আবার ভূগোল বিষয়ের ভিতরেও ইনক্লুডেড আছে। ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই 3টা হলো ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। এই 3টা হচ্ছে ইতিহাস বলতে এখানে প্রাচীন ইতিহাস কিছুটা বোঝাবে, আর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ যেটা সেইটা হলো 1947 থেকে 1971-এর যে ইতিহাসটা, সেটা হলো ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের ইতিহাস। সভ্যতার ইতিহাস যদি বলি তাহলে আমাদের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের যেই সভ্যতার ইতিহাস আছে, সিন্ধু সভ্যতা থেকে যেই সভ্যতা গড়ে উঠছে, সেই সভ্যতা কেন্দ্রিক কিছু প্রশ্ন হয়। সংস্কৃতি বলতে আমাদের যে উপজাতীয় বিভিন্ন সংস্কৃতি আছে, বা বাংলাদেশের নিজস্ব যে কালচার, ফোক সং, এইগুলা নিয়ে আপনার এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন হয়। বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়। জনমিতিক পরিচয় বলতে
বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত যে ধরনের বিভিন্ন ধরনের জরিপ হয় সেইগুলো সম্পর্কিত বিভিন্ন আপনি এটাকে একটা অ্যানাদার টাইপস অফ বলতে পারেন যে অর্থনৈতিক সমীক্ষার কোশ্চেন আর কি। অর্থনৈতিক সমীক্ষা থেকে যখন বিভিন্ন ধরনের কোশ্চেন আসে ওইটা আসলে জনমিতিক পরিচয়। রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা, কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে ছিলাম অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা, এই পর্যন্ত আসলে পুরো পার্টটা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্সের পার্ট। এরপরে আমরা দেখি আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্কটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা দুইটা পার্টেরই অংশ, একটা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, দুইটারই অংশ। কারণ আন্তর্জাতিক সম্পর্কটা বলতে বোঝায় বাংলাদেশের সাথে অন্যান্য দেশগুলার, পৃথিবীর অন্যান্য দেশগুলোর সম্পর্ক কেমন এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে কোন দেশের সাথে সম্পর্ক কেমন। আপনারা আসলে আরও যদি একটু ডিপলি বলতে চাই তাহলে আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন যুদ্ধ বা জাতিগত বিভেদ এইগুলার কারণে আপনার একটা দেশের সাথে বা একটা উপমহাদেশের সাথে আরেকটা উপমহাদেশের একটা কনফ্লিক্ট হয়েছে, একটা বিরাট অঞ্চল জুড়ে কনফ্লিক্ট হয়েছে। যেমন রিসেন্ট আপনারা যদি ইউক্রেন রাশিয়া ওয়ারের দিকে তাকান তাহলে দেখবেন যে একটা বিরাট অঞ্চল নিয়ে সেখানে কনফ্লিক্ট চলতেছে। তো এই ধরনের বিষয়গুলো আলোচনা আসবে আন্তর্জাতিক সম্পর্কের ভেতরে। মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন। জাতিসংঘ আসলে আন্তর্জাতিক প্রসঙ্গে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসই হলো জাতিসংঘ, যেখান থেকে কোশ্চেন আসলে মিস হয় না, কোনো পরীক্ষাতেই কোশ্চেন মিস হয় না। আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, আঞ্চলিক অর্থনৈতিক সংগঠনের ভেতরে বিভিন্ন বাণিজ্যিক এবং অর্থনৈতিক সংগঠন আছে এবং জাতিসংঘ যেসব অঞ্চল নিয়ে কাজ করে বিভিন্ন অঞ্চলে তাদের মিশন থ্রো করা আছে, সেই মিশনগুলো নিয়ে অনেক সময় কোশ্চেন হয়। পুরস্কার ও সম্মাননা, এই পুরস্কার সম্মাননা নোবেল, পুলিৎজার, এই টাইপের ইন্টারন্যাশনালি কিছু পুরস্কার আছে যেখান থেকে কোশ্চেন আসে। এবং বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে, তাইলে এটা হচ্ছে আপনার স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, এই ধরনের পদকগুলা থেকে কোশ্চেন হয়। আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত মানে আইএমএফ থেকে কোশ্চেন আসতে পারে। আন্তর্জাতিক রাজনীতি, আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রাত্যহিক জীবনের পদার্থ রসায়ন, জীববিজ্ঞান সংশ্লিষ্ট, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট। তো এইখানে একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন যে এই 25 মার্কের ভেতরে কয়টা সাবজেক্ট আছে। প্রথমত বাংলাদেশ অ্যাফেয়ার্স, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে আছে আপনার সাধারণ বিজ্ঞান, তারপর আছে আপনার ভূগোল ও পরিবেশ, মোটামুটি 4টা থেকে 5টা। এরপরে আছে আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে মিনিমাম আপনার এই 25টা মার্কসের জন্য আপনার 5টা সাবজেক্টে টাচ করতে হবে। তো এইটা আসলে দেখে মনে হচ্ছে অনেক বড় একটা সিলেবাস বা সাবজেক্ট অনেক বেশি, সবগুলোই সাধারণ জ্ঞানের ভিতরে ইনক্লুড করা হয়েছে, কিন্তু আসলে এই 25 মার্কস ক্যারি করা খুব বেশি কঠিন কোনো কাজ হবে না আশা করি। কারণ আমি প্রথমেই আপনাকে একটা কথা বলছি যে এখানে হিউজ পরিমাণ রিপিট কোশ্চেন হয়। আমি যদি এই প্রতিটা পয়েন্টের বা প্রতিটা হচ্ছে বিষয়ের বেসিকগুলো আমার মোটামুটি জানা থাকে তাহলে আশা করি এইখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করা কঠিন হবে না। ইভেন নিবন্ধনের টাকার জন্য যে মিনিমাম একটা মার্ক রিকোয়ারমেন্ট থাকে সেইটাতে আপনার সবচাইতে বড় সহায়ক ভূমিকা পালন করবে সাধারণ জ্ঞানে যদি আপনি 20+ মার্ক টানতে পারেন তাহলে দেখা যাবে যে বাকি সব বিষয়গুলো থেকে আপনি 20 মার্কস পাইলেই বা 25 মার্কস পাইলেই আপনি সেখানে কোয়ালিফাই করছেন। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করে দেখি যে বিগত 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে যে প্রশ্নটা আসছিল সেখানে কোন ধরনের সাধারণ জ্ঞান আসছে, আমরা সিলেবাসের সাথে মিল পাই কিনা দেখি। তো সিলেবাসে আমরা যেটা দেখলাম সেটার সাথে এইটা কতটুকু কানেক্টেড বা কেমন কোশ্চেন আসছে। আচ্ছা, আপনারা 76 নম্বর কোশ্চেন থেকে একটু খেয়াল করেন, আশা করি দেখতে পাচ্ছেন। পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
আপনারা চাইলে কমেন্টে এগুলার এখানে যদি উত্তর দেওয়া আছে, আপনারা চাইলে উত্তরগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে আপনারা উত্তর করে জানাইতে পারেন। এতে করে দুইটা কাজ হবে, সেটা হলো আপনার একবার করে পড়া হয়ে যাবে আমাদের সাথে সাথে, এবং আশা করি এটা মনেও থাকবে। পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত? আমরা যেই সিলেবাসের ভিতরে প্রথমেই যে অংশটা পাইছি সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক পরিস্থিতি, প্রাচীন ইতিহাস, প্রাচীন সভ্যতার ইতিহাস, সেইটা থেকে এই আপনার পুণ্ড্রনগর কোন জেলা অবস্থিত এই কোশ্চেনটা হয়েছে সেই জায়গা থেকেই। তারপরে আমি যেটা খেয়াল করে দেখছি আপনার হচ্ছে অধিকাংশ কোশ্চেনই আসছে কিন্তু রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে রিসেন্ট অ্যাফেয়ার্সের সাথে ডেইলি কানেক্টেড থাকতে হবে। যে পরের কোশ্চেনটা দেখেন, বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এগুলো সব রিসেন্ট কোশ্চেন। তারপর পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট কোনটি? এইটাও একটা রিসেন্ট কোশ্চেন। বাংলাদেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? দেখেন, এই প্রথম কোশ্চেনের পরে 77, 78, 79 তিনটা কোশ্চেনই রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা। সাম্প্রতিক যেই বিষয়গুলো হট টপিক ছিল সেখান থেকে মূলত এখানে কোশ্চেন আসছে বেশি। তারপর বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? এই কোশ্চেনটা বিসিএস এর রিপিট কোশ্চেন। আমি এই কোশ্চেনটা বিসিএস এ দেখছি এবং এই কোশ্চেনটা বিসিএস থেকে সরাসরি রিপিট আসছে। তারপর ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান 3। এইটাও কিন্তু একদম রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা। সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল 2023 পাস হয় কবে? এইটাও রিসেন্ট একটা অ্যাফেয়ার্স থেকে আশা করছেন। এরপর আছে আমার দেখানো ওয়াসিন কে লিখছেন? শেখ মুজিবুর রহমান। আচ্ছা, আপনাদেরকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে বঙ্গবন্ধু সম্পর্কিত কোশ্চেন আপনি যেই পরীক্ষায় ফেস করতে যান না কেন, বঙ্গবন্ধু একটা আপনার ভালো একটা রিসার্চের বিষয় থাকতে হবে, কারণ এখান থেকে আপনি একটা বা দুইটা কোশ্চেন নিশ্চিত পাবেন, এর চাইতে বেশিও পাইতে পারেন। আচ্ছা, সেখান থেকে কোশ্চেনটা আসছে আমার দেখানো ওয়াসিন কে লিখছেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের আম? এটা হচ্ছে ওই যে বাংলাদেশের কৃষি যে অংশটা ছিল সিলেবাসের, যে অংশে বাংলাদেশের কৃষি অংশটা আলোচনায় ছিল সেইটাই হলো, সেখান থেকে এই কোশ্চেনটা আসছে। এরপর বাংলাদেশের জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? 2রা মার্চ। এইটা হচ্ছে আপনার ওই যে 1947 থেকে যে 71-এর যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস, সেইখান থেকেই মূলত এই কোশ্চেনটা আসছে। এরপরের কোশ্চেন হচ্ছে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? এইটাও রিসেন্ট কোশ্চেন, 23 সালের সাম্প্রতিক কোশ্চেন। তারপর বান্দং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। এটা অনেকবার আসা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার আসছে এবং হচ্ছে যারা মোটামুটি বেশ কিছু পরীক্ষা ফেস করছে বা মডেল টেস্টের সঙ্গে থাকেন তারাই এই কোশ্চেনটা মিস করার কথা না। গ্রিন পিস কি? এইটাও বারবার আসা একটা কোশ্চেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। এরপরে 89 নাম্বার যে কোশ্চেনটা আছে, খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? কিলো ক্যালোরি। এইটাই হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের ভেতরে যে বিজ্ঞান অংশটা ছিল, সাধারণ বিজ্ঞান, সেই অংশ থেকে আসা একটা কোশ্চেন। দেখেন এই যে তাইলে আমরা যদি একটু হিসাব করি তাহলে 76 থেকে 88 পর্যন্ত মানে 12টা কোশ্চেন আসছে আপনার বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। এই 12টা কোশ্চেনের ভেতরে আপনি মিনিমাম 5টা থেকে 6টা আসছে রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে, মানে সাম্প্রতিক প্রসঙ্গ থেকে, আর বাকি 6টা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিপিট কোশ্চেন। আচ্ছা, 89 নাম্বার থেকে দেখেন শুরু হয়েছে বিজ্ঞান এবং কম্পিউটার, মানে আইসিটি সম্পর্কিত যেসব কোশ্চেন হয়, সাধারণ বিজ্ঞান এবং আইসিটি থেকে যে ধরনের কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেনগুলো এই 89 নাম্বার থেকে শুরু হয়েছে। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? কম্পিউটার শব্দের অর্থ কি? এর ভেতরে আবার একটা সাধারণ জ্ঞান দিচ্ছে যেটা আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অংশ বা বিশ্ব ইতিহাসের। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত?
তারপর আছে কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম, জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়। এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা নিয়ে আমি যেই টপিকটা নিয়ে আজকে আমি ক্লাস নিব, সেটা হলো জাতীয় সংবিধান। সংবিধান থেকে আপনি প্রশ্ন পাবেন, মাস্ট থাকবে। আপনি যে পরীক্ষা ফেস করতে যান না কেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে যদি একটা দুইটা কোশ্চেন হয়, তাইলে আমি বলতে পারি যে দুইটা বিষয়ে আপনার প্রশ্ন মিস হবে না। একটা হলো বঙ্গবন্ধু এবং আরেকটা হলো সংবিধান এবং 47 থেকে 71-এর যে ইতিহাস, এর ভেতর থেকে কিছু কোশ্চেন। এইগুলো হচ্ছে আপনার মাস্ট পড়াই লাগবে। আচ্ছা, এরপরে আছে কোনটি উপদ্বীপ। আসলে এখানে মিক্সার করে দেয়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, রিসেন্ট অ্যাফেয়ার্স, তারপরে আবার বিজ্ঞান, আইসিটি, আবার সাধারণ জ্ঞান, এইভাবে মিক্সার করে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখেন যে এই সব কোশ্চেনই সাধারণ জ্ঞানের অংশ এবং এর ভেতরে বিজ্ঞান, আইসিটি সব কিছুই আছে। আচ্ছা, এটা ছিল কলেজ পর্যায়ের কোশ্চেন। এরপরে এটা হচ্ছে আপনার স্কুল পর্যায়ের, নিবন্ধনের স্কুল পর্যায়ে যে কোশ্চেনগুলো আসছে সেটা। এইখানেও দেখেন, এই যে আমি একটু আগেই বললাম আপনাদেরকে যে সংবিধান খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। সেই সংবিধান থেকে প্রথম কোশ্চেনটাই, স্কুল পর্যায়ে যে প্রথম কোশ্চেনটাই আসছে বাংলাদেশের সংবিধান থেকে। তারপর দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য সম্পদ, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়। এগুলো আপনার হচ্ছে বিজ্ঞান প্লাস জেনারেল নলেজ, দুইটার মিক্সার করা, যেটা সবই আপনার হচ্ছে সাধারণ জ্ঞানেরই অংশ। তো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, সাধারণ জ্ঞানে ভালো করতে হলে আপনার কোনোভাবেই সাম্প্রতিক কোনো অ্যাফেয়ার্স মিস দেওয়া যাবে না। সাম্প্রতিক বিষয়ের কোনো কোশ্চেনই মিস দেওয়া যাবে না, সাম্প্রতিকের উপরে আপনার চোখ রাখতে হবে। তো আপনি হয়তো ভাবছেন যে আপনি সাম্প্রতিকের এত নোট কিভাবে রাখবেন, বা সাম্প্রতিক যে জিনিসটা আপনার মাথায় রাখবেন কীভাবে, বা কোথা থেকে পড়বেন। প্রতিদিন আমি প্রথম আলো ধরবো বা ডেইলি স্টার খুলবো, খুলে আমি নোট করব, এত নোট আমি কিভাবে মনে রাখবো 1 বছর। এই সাম্প্রতিকগুলা কিন্তু আপনার 6 মাস থেকে 1 বছরের ভেতরকার কোশ্চেন, মানে আপনার কিন্তু নিয়মিতই চোখ রাখতে হবে। তো এক্ষেত্রে আপনার এত পরিশ্রমের দরকার হবে না। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা এই রিসেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন কোশ্চেন, যতগুলো কোশ্চেন থাকবে রিসেন্ট অ্যাফেয়ার্সে, প্রতি মাসে আপনারা আপনাদেরকে আপডেট দিব। আপনারা যারা থাকবেন আমাদের সাথে, সাদিক একাডেমির সাথে যারা থাকবেন, তারা প্রতি মাসেই এই রিসেন্ট অ্যাফেয়ার্সগুলো সাপ্লাই পাবেন। হ্যাঁ, পিডিএফ হিসাবে পাইতে পারেন, বা আপনারা হার্ড কপি চাইলে হার্ড কপিও পাইতে পারেন। এই পরিশ্রমের দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন, আপনাদের কাজ হবে শুধুমাত্র পড়াশোনা করা। এবং আশা করি যে এইভাবে পড়াশোনা করতে থাকলে, বা আমাদের যে গাইডলাইন ফলো করে যদি আপনি পড়াশোনা করতে থাকেন, আশা করি আপনার শুধুমাত্র নিবন্ধন না, যে কোনো ধরনের সরকারি জব পাওয়া আপনার জন্য টাফ কোনো কিছু হবে না। এতটুকু আশাবাদ আমরা রাখতেই পারি। আচ্ছা, আজকে এই কোশ্চেন অ্যানালাইসিস বা সিলেবাস অ্যানালাইসিসের পরে আমরা যে বিষয়টা নিয়ে একটু হালকা পাতলা ডিসকাশন করতে চাই, সেটা হলো এই সংবিধান। একটু আগে যেটা বললাম যে সবচাইতে মোস্ট কমন টপিক, যেইটার থেকে আসলে কোশ্চেন মিস হয় না, কোশ্চেন মিস হওয়ার সম্ভাবনা অনেক কম, আপনি যেই পরীক্ষায় ফেস করতে যান না কেন। তো এই টপিক সম্পর্কে একটা বেসিক একটু ধারণা দিব, কারণ সংবিধানের ক্লাস একদিনে শেষ হওয়ার মতো বিষয় না, বা আমি 30 মিনিট 1 ঘন্টার ক্লাসে সংবিধানটা টোটালি কমপ্লিট হওয়া পসিবল না। তো দিনে দিনে শেষ হবে আশা করি।
তো আমি প্রথমেই সংবিধান যদি আমি পড়তে চাই তাইলে বাংলাদেশের সংবিধান রচনার যে ইতিহাস এইটা আমার জানা খুবই জরুরি। আমাকে প্রথমেই জানতে হবে বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাসটা। আচ্ছা সরি, আসলে আমি এই স্ক্রিনটাতে নতুন, তো আমি এক্স্যাক্টলি এটা অপারেট করতে পারছি না হয়তো, এই জন্য আপনারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা একটু লাইভে থাকেন, আমি ইনশাল্লাহ সমাধান করে ফেলবো। আচ্ছা, এইখানে মাহফুজুর রহমান আইসিটি নামে একজন ভাই কমেন্ট করছে যে রেকর্ড ক্লাস আপলোড করে লাইভ করার কিছু নেই। আসলে এটা রেকর্ড ক্লাস না, আমি লাইভ ক্লাস নিচ্ছি এবং আমি একটা জ্যান্ত মানুষ ক্লাস নিচ্ছি। আপনি এই ব্যাপারে কোনো মানে ডাউট পোষণ করার কিছু নাই। আচ্ছা, আমার একটা স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট কাজী আসমা মুশরেফা, উনি কমেন্ট করছে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দীর্ঘদিন ধরে ক্লাস নেই। উনি হয়তো আমার ক্লাসে ছিল, থ্যাংক ইউ ওনাকে, উনি কয়েকটা ভালো কমপ্লিমেন্ট করছে। আচ্ছা, প্রথমে আমরা একটু তারিখগুলো দেখে নিই, যে তারিখগুলো বারবার আসে আপনার সংবিধান থেকে, যে তারিখগুলো আমরা বারবার বিভিন্ন পরীক্ষাতে পাই। সংবিধান রচনার ইতিহাসের এই তারিখগুলো খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান রচনার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কোনটা ছিল, মানে বাংলাদেশের সংবিধান রচনার ক্ষেত্রে যে ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপটা কী ছিল? 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। এই ব্যাপারে আমি একটু বলবো, তার আগে আপনাকে খুব ভালো মতো বলে রাখি যে আপনাকে এই জায়গাটাতে এই 11 জানুয়ারি এবং 1972 সাল, এই দুইটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা সাল এবং তারিখ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কয়টা লিখছি, যে কয়টা আপনার এই স্লাইডে আছে, এই স্লাইডের প্রতিটা সাল এবং তারিখ, এই দুইটা খুবই মানে ইম্পর্টেন্ট বলে এখানে লেখা। এখানে খুব ডিপে আলোচনা নাই, জাস্ট কোর যেগুলো বারবার আসে সেগুলো যেন আমি মিস না করি। কারণ আমি একটু আগে কোশ্চেন অ্যানালাইসিসের সময় দেখে আসলাম যে নিবন্ধনে অন্তত রিপিট কোশ্চেন কোনো মিস করার সুযোগ নাই। রিপিট কোশ্চেন যেটা আসছে ওইটা হচ্ছে আমার ফেভার, আমি ওইটা ক্যাচ করবো যে কোনোভাবে, ওইটাকে আমি ধরে নিব। আচ্ছা, 1972 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি। অস্থায়ী সংবিধান আদেশ বলতে আসলে আমরা কি বুঝি? আপনারা সবাই জানেন হয়তো যে 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায়। পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের 8ই জানুয়ারি মুক্তি পায় এবং 1972 সালের 10ই জানুয়ারি মানে মুক্তি পাওয়ার 2 দিন পর বাংলাদেশে আসেন। এই জন্য 10ই জানুয়ারিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়। এটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। এবং স্বদেশ প্রত্যাবর্তন করার পরের দিন আপনি যদি এভাবে একটু ইতিহাসটা মনে রাখেন, ডে বাই ডে বা একটার পর আরেকটা যদি সিকুয়ালি মনে রাখেন, তাহলে আপনার মাথায় থাকবে। আপনি যদি ইতিহাসটা একটু মাথার ভিতরে গেঁথে ফেলেন, তাইলে আপনার মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আপনি যদি শুধুমাত্র এই সাল আর তারিখ মুখস্থ করেন, তাহলে এটা আপনার মাথার ভেতরে আপনার খুব বেশি দিন থাকার সম্ভাবনা নাই। আপনি বারবার পড়বেন, বারবারই ভুলে যাবেন। কিন্তু আপনি একটু ইতিহাস নির্ভর পড়াশোনা করার ট্রাই করবেন। 8 জানুয়ারি কারাগার থেকে মুক্তি, 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন এবং তার পরের দিন 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অস্থায়ী সংবিধান আদেশটা হলো
আমরা 10ই এপ্রিলের 1971 সালের 10ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠন হয় এবং 17 এপ্রিল যে সেই সরকারের শপথ হয়, সেই শপথের যে সরকারটা গঠন হয় সেই সরকারটা ছিল মূলত রাষ্ট্রপতি শাসিত সরকার। শাসন ব্যবস্থা ছিল রাষ্ট্রপতি শাসিত এবং এই সরকারের বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি, যদিও ওনার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে, কিন্তু এই সরকারটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। তো এই অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধু এই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করেন। সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এইখানে প্রধানমন্ত্রী হবে অধিকাংশ প্রধানমন্ত্রী শাসিত সরকার এটা, এবং প্রধানমন্ত্রী অধিকাংশ ক্ষমতার মালিক হবেন এবং রাষ্ট্রপতি অনেকটা পুতুলের মতো আর কি, যেটাকে বলা হয়, মানে এখানে রাষ্ট্রপতির কাজ থাকবে অনেক কম। আচ্ছা, তারপর 1972 সালের 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আইন জারি করা হয়। এরপর 1972 সালের 23শে মার্চ, এটা হলো 11ই জানুয়ারি, তারপরে আসছে 1972 সালের 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আইন জারি করা হয়। গণপরিষদ আইনটা হলো, আপনারা হয়তো জানেন যে 1970 সালের একটা সাধারণ নির্বাচন হয়। 1970 সালের 7ই মার্চে একটা সাধারণ নির্বাচন হয়, যেই নির্বাচনে জাতীয় পরিষদ এবং গণপরিষদের যারা নির্বাচিত সদস্য ছিল সেই নির্বাচিত সদস্যদের নিয়েই এই গণপরিষদ গঠিত হয়। তো এই গণপরিষদের সদস্য ছিল 403 জন। গণপরিষদের সদস্য ছিল 403 জন এবং এই 403 জন নিয়েই মূলত বাংলাদেশের গণপরিষদটা স্বাধীনতা পরবর্তী 1972 সালের 23শে মার্চ থেকে শুরু হয় এবং গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1972 সালের 10ই এপ্রিল। তো এই ক্ষেত্রে আপনার মনে রাখার জন্য একটা সুবিধা হলো 1971 সালের 10ই এপ্রিল অস্থায়ী সরকার গঠন হয় এবং 1972 সালের 10ই এপ্রিল বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আচ্ছা, এরপর 12 অক্টোবর 1972 খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদ উত্থাপিত হয়। আচ্ছা, এর ভেতরে হিউজ ইনফরমেশন আছে, কিন্তু এখানে যেহেতু আমি শুধুমাত্র ডেট এবং সাল যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখছি, তো খসড়া সংবিধান বিলের ভেতরেই মোটামুটি এর ভেতরে আরও অনেক কাজ ছিল। কাজগুলোর ভেতরে হচ্ছে প্রথমত এই সংবিধান রচনার জন্য একটা কমিটি তৈরি করা হয়। কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন এবং আপনারা হয়তো জেনে থাকবেন, ইতিহাস যদি মোটামুটি পড়াশোনা করে থাকেন, যে ডক্টর কামাল হোসেন সেই সময়কার খুবই একজন আইকনিক লয়ার ছিল এবং বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিল। এই থাকাতে আপনার হচ্ছে সেই সময়টাতে পুরো দায়িত্বই বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেনকে দিয়ে দেয় এবং সেইখানে আপনাদের একটা কোশ্চেন থ্রো করলাম, সেটা হলো এই 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি ছিল। এই কমিটিতে একজন মহিলা সদস্য ছিল। আপনারা যারা লাইভ ক্লাস দেখছেন, আপনারা যদি জেনে থাকেন যে সে মহিলা সদস্যের নামটা কি, কাইন্ডলি একটু কমেন্টে জানান। আরেকটা কথা, সেটা হলো আপনারা যদি এই ক্লাসটা একটু শেয়ার করে দেন তাইলে অনেকেই দেখার সুযোগ পাবে এবং আশা করি সবার জন্য অনেক উপকার হবে আর কি। আচ্ছা, 12 অক্টোবর 1972 খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদ উত্থাপিত হয়। এই যে 34 সদস্য বিশিষ্ট যে কমিটি ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেই কমিটি 12 অক্টোবর সময় নেয়। 12 অক্টোবর পর্যন্ত সময় নিয়ে একটা খসড়া সংবিধান তৈরি করে এবং আপনারা অবশ্যই এর ভেতর জেনে থাকবেন যে ডক্টর কামাল হোসেন এই সংবিধানটা তৈরি করার জন্য বেশ কয়েকটা দেশে সফর করে। সেগুলোর ভেতরে আপনার ব্রিটেন, ইন্ডিয়া এবং সম্ভবত আমেরিকা আছে। এই 3টা দেশ উনি সফর করেই একটা খসড়া সংবিধান তৈরি করে এবং সেটা বিল আকারে গণপরিষদে উত্থাপিত হয়। গণপরিষদে বিল উত্থাপিত হওয়ার পর সেটা অনুমোদিত হয় 4 নভেম্বর 1972 উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয়।
4 নভেম্বর 1972 এই সংবিধানটা গণপরিষদে গৃহীত হয়। এবং এইখান থেকে আপনি আরেকটা কোশ্চেন পাবেন, সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বাংলাদেশের সংবিধান দিবস কবে আসলে। এই 4 নভেম্বর যেহেতু গণপরিষদে গৃহীত হয়, এই 4 নভেম্বরই সংবিধান দিবস। আচ্ছা, মমিন ভাই একটা কমেন্ট করছে, আমি যে কোশ্চেনটা থ্রো করছিলাম সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার করছে মমিন ভাই। রাজিয়া বানু, আসলে 34 সদস্য বিশিষ্ট যেই সংবিধান প্রণয়ন কমিটি ছিল, সেই কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া বানু। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপর গণপরিষদ সদস্যরা বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972। ঠিক এই লাইনটার ভিতরে আরও একটা হিডেন কোশ্চেন আছে। আমি বেশ কয়েকটা পরীক্ষাতে দেখছি যে কোশ্চেন হয় যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান কয়টা ভাষায় রচিত। তো ঠিক এই লাইনটার ভিতরে দেখেন অ্যান্সার আছে বাংলা ও ইংরেজি লিপিতে, মানে বাংলাদেশের সংবিধানটা 2টা ভাষায় রচিত। সেটা হলো, একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি। বাংলা ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972। এক্ষেত্রে আরও একটা কোশ্চেন আছে, সেটা হলো প্রথম কে স্বাক্ষর করেন। হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর হয় এবং এই স্বাক্ষরটা প্রথম কে করেন, সেটাও আপনাদেরকে কোশ্চেন থ্রো করে দিলাম। লাইভে যারা আছেন কমেন্ট করে, যদি আপনাদের অ্যান্সার জানা থাকে তাহলে কমেন্ট করে জানান। আচ্ছা, এবং সর্বশেষ 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। এইটাও খুব মনে রাখা খুবই ইজি যে কবে সংবিধান কার্যকর হয়। আপনারা জানেন 16 ডিসেম্বর আমাদের বিজয়, আমাদের বিজয় দিবস। 1971 সালে 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এবং তার পরের বছর, ঠিক 1 বছর পর আমাদের সংবিধানটা কার্যকর হয়। তাইলে আমরা খুব ওই একটার সাথে আরেকটা কম্পেয়ার করে আমরা মনে রাখতে পারি যে আমাদের বিজয়ের ঠিক 1 বছর পর 1972 সালে 16 ডিসেম্বর আমাদের সংবিধানটা কার্যকর হয়েছে। আচ্ছা, এরপর আমরা সংবিধানের বৈশিষ্ট্যটা একটু ভালো মতো দেখে আসি, আমাদের সংবিধানের পরিস্থিতিটা কি। আচ্ছা, এর পাশাপাশি আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো আমাদের যে সংবিধান, ওয়ার্ল্ডের সবচাইতে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। মানে সবচাইতে বেশি অনুচ্ছেদ আছে হচ্ছে ভারতের সংবিধানে। এটার একটা কারণ আছে, ভারত হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ। এই কারণেই হয়তো ভারতের সংবিধানটা অনেক বেশি বড়। আচ্ছা, আমাদের সংবিধানের অধ্যায় বা ভাগ রয়েছে 11টা। আমাদের সংবিধানের ভাগ রয়েছে 11টা, অনুচ্ছেদ 153টা। ভাগ বলতে এইটা হচ্ছে, এই 11টা হচ্ছে মূল বিষয়গুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে এবং সেই বিষয়ের ভিতরে অনুচ্ছেদ আলাদা আলাদাভাবে, এক একটা ভাগের আলাদা আলাদাভাবে মোট 153টি অনুচ্ছেদ রয়েছে। আচ্ছা, এই 11টা যে ভাগ আছে, 11টা ভাগের ভিতরে প্রথমেই আছে আমাদের, প্রথম ভাগে আছে প্রজাতন্ত্র, এরপরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপরে আছে মৌলিক অধিকার, তারপরে আছে নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, তারপরে আছে সরকারি কর্ম বিভাগ, তারপরে সংবিধান সংশোধন এবং বিবিধ। এই মোট 11টা ভাগে সংবিধানকে ভাগ করা হয়েছে এবং 153টা অনুচ্ছেদ আছে। তো
আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে 11টা ভাগ না হয় মুখস্থ করলাম, কিন্তু 153টা অনুচ্ছেদ কীভাবে মুখস্থ করবো, এটা কি আসলে সম্ভব? আপনার 153টা অনুচ্ছেদ মুখস্থ করার প্রয়োজন পড়ে না। এইখানে 153টা অনুচ্ছেদের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভাগ থেকে কোশ্চেন আসে সেটা হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকে আমরা সবচাইতে বেশি কোশ্চেন পাই। মৌলিক অধিকারের যে অনুচ্ছেদগুলো আছে সেটা আমরা খুব ভালোভাবে দেখব। পাশাপাশি অন্যান্য যেই ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর যে অনুচ্ছেদগুলো বারবার আসে, অনেক ইম্পর্টেন্ট বা সমসাময়িক বিভিন্ন ইস্যুর সাথে রিলেটেড, সেই বিষয়গুলো আমরা বারবার দেখব। আচ্ছা, এরপরে আমাদের সংবিধানের প্রস্তাবনা। আমাদের সংবিধানের প্রস্তাবনা আছে একটা, এবং তফসিল রয়েছে 7টি। আর সংবিধানের তফসিল রয়েছে 7টি। তফসিল খুব কম পরীক্ষায় আছে যেখানে তফসিল থেকে হয়তো কোশ্চেন হয় না। তো তফসিলের সবগুলা থেকে কোশ্চেন হয় না। আপনার যে 7টাই পড়া লাগবে, পড়ে রাখলে অবশ্যই ভালো, কিন্তু 7টা থেকে কোশ্চেন হবে ব্যাপারটা এরকম না। তফসিলের ভেতরে সবচাইতে ইম্পর্টেন্ট তফসিল হচ্ছে 5ম, 6ষ্ঠ, 7ম। এই 3টা আপনারা খুব ভালোভাবে সিকুয়ালি মনে রাখতে পারেন। কিভাবে মনে রাখতে পারেন? আপনি যদি 5ম তফসিল দেখেন, 5ম তফসিলের আলোচ্য বিষয় হলো 7ই মার্চের ভাষণ, যেটা পরে ইনক্লুড করা হয়েছে। 7ই মার্চের ভাষণ হচ্ছে 5ম তফসিলে আছে। তারপরে 25শে মার্চ, 7ই মার্চের পরেই যে বড় ঘটনাটা বাংলাদেশে ঘটে সেটা হলো 25শে মার্চের ঘটনা, 25শে মার্চের কালো রাত্রের ঘটনা। সেটা আছে 6ষ্ঠ তফসিলে। এবং তারপরেই যে ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে বড় ঘটনা ঘটে সেটা হলো 10ই এপ্রিল, মুজিবনগর সরকার গঠন। যেই সরকার আমাদেরকে 9 মাস যুদ্ধের ফুল লিডটা দেয় এবং 9 মাস পর আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দেয়। সেই মুজিবনগর সরকার গঠন হয় 10ই এপ্রিল। মানে আপনি 5ম, 6ষ্ঠ, 7ম এই 3টা তফসিল খুব ইজিলি মনে রাখতে পারবেন। জাস্ট আপনি 3টা ডেট একটু ভালো মতো মাথায় রাখেন। সেটা হলো 7, 25 এবং 10। 7 মার্চ, 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, 25শে মার্চের গণহত্যা, স্বাধীনতার ঘোষণা। সাতই মার্চ, 25শে মার্চ এবং 10ই এপ্রিল, এই 3টা তারিখ যদি মনে রাখেন তাহলে মোটামুটি এই তফসিল আপনার হয়ে গেল। কারণ 99% পরীক্ষাতেই এই 3টা তফসিল থেকে কোশ্চেন আসে। যাই হোক, সংবিধানের পরবর্তী যে আলোচ্য বিষয় আছে সেটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হলো সংবিধানের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট সংবিধান সংশোধন। তারপরের পার্ট রয়েছে আপনার 11টা অধ্যায়ের 153টা অনুচ্ছেদের ভিতরে কোন অনুচ্ছেদগুলো ইম্পর্টেন্ট এবং কোন অনুচ্ছেদগুলো আমরা কিভাবে মনে রাখবো, বা ওর সাথে যদি কোনো ঘটনার সম্পর্ক থাকে তাহলে সেই ঘটনাটা আমি আগে জানবো। সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে আমার সবার আগে আমি যদি শুধুমাত্র কোশ্চেন দেখি আর উত্তর মুখস্থ করি তাইলে এই সাধারণ জ্ঞান আমার কোনোভাবে মাথায় রাখা সম্ভব হবে না। আমার ওই ঘটনা ওই কোশ্চেনের সাথে সম্পর্কিত যদি কোনো ঘটনা থাকে আমাকে প্রথমত সেই ঘটনা জানতে হবে, এবং যদি কোনো সিকুয়ালি যদি কোনো ডেট হয়, যেমন 1947 থেকে যদি 71 পর্যন্ত আমি যাই তাইলে দেখা যাবে যে ধারাবাহিকভাবে কিছু ঘটনা ঘটছে। তো আমি যদি ধারাবাহিক ঘটনাগুলো মনে না রেখে শুধুমাত্র তারিখ আর সাল মুখস্থ রাখি তাহলে কিন্তু আমি কোনোভাবেই ওইটা পরীক্ষার হলে আমি অ্যান্সার করে আসতে পারবো না। এই সম্ভাবনা খুবই কম, কারণ পরীক্ষার হলটা এমনিতে একটা
1 ঘন্টার ভেতরে মাথায় অনেক কিছু নিয়ে আসতে হবে। ওই টাইমটাতে আপনার শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার এইভাবে মাথায় রাখা কঠিন। আবার সব সময় তো সহজ কোশ্চেন নাও আসতে পারে, কিছু ট্রিকি কোশ্চেন আসতে পারে। ট্রিকি কোশ্চেন আপনি খুব ভালো মতো জানেন, এই কোশ্চেনের বিষয়গুলো ভালো মতো জানেন, বা একই কোশ্চেন বারবার পড়ে গেছেন, কিন্তু ওই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিল, আপনি আর বুঝতে পারতেছেন না আসলে এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, আমি তো কিছুই জানি না। তো এই কোশ্চেনটার অ্যান্সার আপনি ঠিকই করতে পারতেন যদি আপনার ধারাবাহিকভাবে সাল বা ধারাবাহিকভাবে ঘটনাগুলো যদি আপনি মাথায় রাখতেন। তো আমরা ঠিক শুধুমাত্র সংবিধান না, সাধারণ জ্ঞান পড়ার সময় আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বারবার বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। ঐতিহাসিকভাবে ঘটে যাওয়া যে ঘটনাগুলা, সেগুলো আমরা গল্প আকারে মনে রাখার চেষ্টা করব, তাইলে এটা মাথা থেকে হারাবে না কখনোই। আর আমি ইনশাল্লাহ থাকবো আপনাদের সাথে। আচ্ছা, মমিন ভাই প্রশ্ন করছে প্রস্তাবনাটা কি। সংবিধানে যে একটা প্রস্তাবনা রয়েছে সেটা হলো বাংলাদেশের সংবিধান শুরু হবে বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে, এটা হলো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা। আচ্ছা, আপনারা অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, আর আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা যদি পরবর্তী ক্লাস পেতে চান তাহলে অবশ্যই সাদিক একাডেমির সাথে থাকেন। আর আপনারা এই পেজে যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনারা দেখবেন যে প্রতিনিয়ত এখানে লাইভ ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে। শুধুমাত্র যে আপনার নিবন্ধন টার্গেট তা না, আপনি যে কোনো ধরনের জব ক্যান্ডিডেট অথবা অ্যাডমিশনের ক্যান্ডিডেট হইলে এই পেজে চোখ রাখেন, আপনার জন্য ফেভারেবল অনেক অপশন এখানে আছে। এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করেন, আপনি কিসের ক্যান্ডিডেট সেটা তাদেরকে জানান, ইনশাল্লাহ আপনার জন্য খুব ভালো একটা সলিউশন দিতে পারবে। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।